আপনাদের সামনে বলেছেন যে আমরা কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে কি সমস্যাগুলো নিয়ে আমরা প্রতিদিন লড়াইয়ের ময়দানে আছি। এই গত 8 বছরে আমাদের সামনে প্রথম দিকে আমরা যারা বামপন্থী, আমরা যারা ডিএফ করতাম, আমরা যারা টিএফ করতাম, আমরা যারা এসএফআই করতাম, টিএসইউ করতাম, ছাত্র যুব আন্দোলন করছি, আমাদের সামনেই আক্রমণ, সন্ত্রাস ভয়াবহ রূপে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছিল। এই আক্রমণ যখন 2018 সালের মার্চ মাসের 3 তারিখ থেকে ভয়ঙ্কর ভাবে লাল পতাকা সহ গোটা বামপন্থীদের উপর ভয়ঙ্কর রূপে নেমে আসে, তখন দূর থেকে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিলেন যে 25 বছর বামফ্রন্ট ক্ষমতায় ছিল, এবার তাদেরকে পেটাচ্ছেন, ভালোই লাগছিল। আমরা সেদিন আক্রান্ত হয়েছিলাম, রক্তাক্ত হয়েছিলাম। আমরা দূর থেকে দাঁড়িয়ে যারা হাসছিলেন তাদেরকেও বলছিলাম, আর যারা আক্রমণ করছে তাদেরকেও বলছিলাম যে আক্রমণটা আমাদের দিয়ে শুরু হয়েছে, আক্রমণটা কিন্তু রাজ্যের 40 লক্ষ মানুষের প্রতিটা পরিবারে এই আক্রমণ গিয়ে পৌঁছে যাবে। খুব বেশি সময় লাগেনি, 5 বছর শেষ হওয়ার আগেই মানুষ বুঝতে পেরেছেন আজ মাত্র 8 বছর আমরা অতিক্রান্ত করছে। এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে বিজেপির নেতৃত্বে। এমন কোন ঘর নেই, এমন কোন পরিবার নেই যে পরিবারে বিজেপির নেতৃত্বে আক্রমণ সংঘটিত হয়নি। আক্রমণ শুধু রক্তাক্তের মধ্য দিয়ে নয়, বেকারের হাতে কাজ বন্ধ, আমরা বেকারে কাজ চাই, কাজ মোদের দিতে হবে স্লোগান গোটা রাজ্যে যখন আমরা উত্তাল করেছিলাম। 2023 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি আবার এসে বলেছিলেন হর হর মোদি, ঘর ঘর নকরি। গোটা রাজ্যের মানুষকে আমরা বুঝিয়েছিলাম যে না, বিজেপি রাজ্যের মানুষকে চাকরি দেবে না। তাদের সবচেয়ে বড় নেতা, যে নেতার পায়ে ধরে তারা ঘুম থেকে উঠে নমস্কার করে দিনের শুরু করেন, সেই নরেন্দ্র মোদী 2014 সালের আগে তিনি বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। সেই বেকার চাকরি হওয়ার কথা যিনি বলেছিলেন সে কে? অমিত শাহ বলেছিলেন জুমলা প্রতিশ্রুতি। মোদী যখন কথা রাখেনি, তার শিষ্যরা ত্রিপুরা যে কথা রাখবে না, আমাদের বেকারদের চাকরি দেবে না, বরং যারা কাজ করছেন তাদের কাজ ছিনিয়ে নেবেন। 8 বছর আমরা দেখছি বেকাররা কাজ পাচ্ছেন না, যারা কাজে ছিলেন তাদেরকে কাজ হারাতে হচ্ছে। প্রতিদিন স্কুলে যাচ্ছেন ছেলেমেয়েরা, ক্লাস হচ্ছেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী হাতে শিক্ষা দপ্তর, 12,000-এর উপর শুধুমাত্র স্কুলে শিক্ষকের শূন্যপদ পড়ে আছে। 12,000 শিক্ষক আজকে ইচ্ছা করলে কালকে নিয়োগ করতে পারেন। আমাদের রাজ্যের বিএড, ডিএলএড, এমএড করা ছেলেমেয়েরা আছেন। টিআরবিটি একটা সংস্থা বিজেপির লেজুর ভিত্তিক সংগঠনে পরিণত হয়েছে। প্রতি বছর ন্যূনতম একবার টেট পরীক্ষা, টেট 1, টেট 2 পরীক্ষা নেওয়ার কথা। বছরের পর বছর গত 8 বছরে মাত্র 4 বার টেট পরীক্ষা নিয়েছেন। পরিকল্পিতভাবে টেট পরীক্ষা নিচ্ছেন না, পরীক্ষা নিলে ফলাফল দেন না, ফলাফল দিলে রেজিস্ট্রেশন দেন না, রেজিস্ট্রেশন দিলে সরকার নিয়োগ করেন না। 12,000 শিক্ষকের শূন্যপদ, স্কুলের ছেলেমেয়েরা যাচ্ছেন পরিকল্পিতভাবে। এই রাজ্যের ধর্মনগর থেকে সাবরুম সরকারি স্কুলে লক্ষ লক্ষ ছেলে মেয়ে যাচ্ছেন, তারা যেন ভালো ছাত্র হতে না পারেন তার জন্য শিক্ষক নিয়োগ করছেন না। সরকারি হাসপাতালের পরিষেবা ভেঙে দেওয়ার জন্য 1300-র উপর চিকিৎসক শূন্যপদ নিয়োগ করছেন না। আমাদের রাজ্যের হাজার হাজার ছেলে মেয়ে ইঞ্জিনিয়ারিং পাস করে বসে আছেন, ইঞ্জিনিয়ার নিয়োগ হচ্ছেন না। কি করছেন? ঘর ঘর নকরি, হর হর মোদি, ঘর ঘর নকরি বদলে দুয়ারে দুয়ারে নেশা। গোটা রাজ্যের যুব সমাজকে ধ্বংস করার জন্য নিয়ে যাচ্ছেন। স্কুলের গেটের সামনে নেশা বিক্রি হচ্ছে। প্রতিটা গলিতে যে শাসক দলের মাতব্বররা তাদের আঙ্গুলে হারানে নেশার সাম্রাজ্য। গোটা গ্রেপ্তার আছেন যুব মোর্চার নেতা, এবিপির নেতা, সেখানে ছাগল চুরি হয়েছে, গ্রেপ্তার আছেন যুব মোর্চার নেতা। ওই রামনগরে লাল পতাকার মিছিল হবে, মিছিলকে আক্রমণ করে রক্তাক্ত করতে হবে, দায়িত্বে যুব মোর্চার নেতা। ওই মিছিলে আক্রমণ করতে হবে, দায়িত্বে যুব মোর্চা। সিপিএম এর নেতার বাড়ি লুট করতে হবে, দায়িত্বে যুব মোর্চার নেতা। বাইক বাহিনীর সামনে থাকবে যুব মোর্চার নেতা, রক্তদানের সামনে থাকবে ডিএফ এর নেতা।
মানুষ আর্তনাদ করছেন, তার সামনে গিয়ে দাঁড়াবেন, মানুষের পাশে মানুষের ডিএফএন নেতা। এই পার্থক্য, এই কথাগুলো আমরা মানুষের কাছে নিয়ে গিয়ে মানুষকে জয় করতে হবে। মানুষকে জয় করার মধ্য দিয়ে এই সাদা পতাকার মিছিলের লাইনকে লম্বা করতে হবে। কারণ আমরা জানি এই সাদা পতাকার মিছিলের লাইন যদি লম্বা হয়, আগামীকাল লাল পতাকার মিছিলের লাইন লম্বা হবে। আর লাল পতাকার মিছিলের লাইন যত লম্বা হবে, গেরুয়া পতাকাকে পর্যদস্ত করে আগামীকাল এই দুঃশাসনের অপশাসনকে আমরা কবর দিয়ে আবারও রাজ্যে মানুষের স্বার্থে এক নতুন ত্রিপুরা, এক সুন্দর ত্রিপুরা প্রতিষ্ঠিত করতে পারবো। এই শপথ নিয়ে আমরা আমাদের সম্মেলন থেকে বেরিয়ে যাব। ছেলেমেয়েরা যারা আমাদের সভ্যবোধ দিয়েছে, শুধুমাত্র তাদের স্বার্থে না, গোটা সদর মহকুমার যে যুবকটা এখনো আমাদের সঙ্গে আছেন, কি করে তার কাছে আমরা যেতে পারি তার পরিকল্পনা নিশ্চয় আমরা করব। আমরা আলোচনা করব সম্মেলনের মধ্য দিয়ে। কারণ আমরা 25 বছর বামফ্রন্ট সরকার যখন ছিল, আমরা বামপন্থীরা তাকে সমর্থন করেছিলাম। এখন 8 বছর, তার আগেও ছিল 80 সাল থেকে ডিএফ এর জন্ম, ত্রিপুরা রাজ্যের পথ চলা। 1976 সাল থেকে আমাদের প্রজন্মকে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে আমরা যারা 1980 সালে ডিএফ এর জন্মের পর থেকেই আমরা আওয়াজ তুলছিলাম, সবার জন্য শিক্ষা চাই, সবার জন্য কাজ চাই। এই রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল, সেদিনও আমরা বামফ্রন্ট সরকারের কাছে দাবি রেখেছিলাম, আমরা এখানে কাজ চাই, কাজ আমাদের দিতে হবে। বামফ্রন্ট সরকার ছিল প্রতিদিন গড়ে 11 জনের হাতে হলুদ খামে ভরা পুষ্ট বিষের মধ্য দিয়ে সরকারি চাকরি নিয়োগপত্র ঘরের মধ্যে পৌঁছে দিত। কোন নেতা, কোন এমএলএ, কোন সমাজদ্রোহী, কোন মাফিয়া, কোন বেকারের হাতে সেই নিয়োগপত্র তুলে দিতেন না। পুষ্ট বিষের মধ্য দিয়ে প্রতিদিন গড়ে 11 জনের হাতে সেই নিয়োগপত্র যেত। আজ আমরা কি দেখছি? 8 বছর যখন শেষ, তখন মুখ্যমন্ত্রী বলছেন তখন আমাদের রাজ্যে মাত্র 16,000 চাকরি হয়েছে। 8 বছরে 16,000 চাকরি হয়েছে। এটা হচ্ছে বিজেপির দেওয়া তথ্য। আমরা দেখছিলাম এখন চাকরি হচ্ছে সমাজদ্রোহীরা, নির্বাচিত প্রতিনিধিরা, বিশিষ্ট সমাজ সেবকের নামে কোন জায়গায় এলাকার মাতব্বর আমাদের যুবকদের হাতে নিয়োগের পত্র তুলে দিচ্ছেন। কিন্তু বেশিরভাগ জায়গায় 52,000 শূন্যপদ সরকারের বিভিন্ন দপ্তরে, সেই শূন্য পদের নিয়োগ সম্পূর্ণভাবে বন্ধ করে দিচ্ছেন। এই করে করে আমরা দেখছি আজকে আমাদের স্লোগান তুলতে হচ্ছে, আমরা শুধু কাজের জন্য। এখন আমরা সিদ্ধান্ত করেছি শুধু কাজ, চাকরি চাই না। যেভাবে সরকারে বিজেপি সব মিলে গোটা রাজ্যের এরকম এক পরিস্থিতি করে দিয়েছেন, যে পরিস্থিতির মধ্যে শুধুমাত্র কাজের দাবিতে না, আমাদের প্রজন্ম বাঁচানোর জন্য আমাদের লড়াই করতে হচ্ছে। আজকে যে প্রজন্ম আগামী প্রজন্ম, সেই প্রজন্ম শেষ করে দেওয়ার জন্য বিজেপি শাসক দল পরিকল্পিতভাবে নীতি গ্রহণ করেছেন। আর নীতির ফলেই ভবিষ্যৎ প্রকল্প প্রজন্ম পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছেন। একদিকে শিক্ষার মধ্যে শিক্ষক না দিয়ে, আরেকদিকে নেশা ঘরে ঘরে পৌঁছে দিয়ে গোটা রাজ্যটা সমাজদ্রোহীদের হাতে তুলে দিয়েছেন। প্রতিটা সমাজ, প্রতিটা পাড়া, প্রতিটা এলাকা এখন হচ্ছে আমাদের রাজ্যের সমাজদ্রোহীরা নিয়ন্ত্রণ করেন। আর তারপরেই আমরা দেখছি তারা কি করেন, আমাদের শুধু মিছিলে না, ডিএফআই রক্তদান শিবির করতে পারবে না। ডিএফআই রক্তদান শিবির করলে আক্রমণ হয়। এখন দেখছিলাম আমরা রাজ্যের বেশিরভাগ জায়গায় আমাদের শত চেষ্টা, শত উদ্দেশ্য থাকার পরও, চেষ্টা থাকার পরও রাজ্যের বেশিরভাগ জায়গায় বিজেপির সমাজদ্রোহীদের গুন্ডামির জন্য আমরা রক্তদান শিবির যখন করতে পারছি না, আর আমরা যখন রক্তদান শিবির করতে পারছি না, তখন রাজ্যের প্রতিটা হাসপাতালে রক্তের সংকট তৈরি হচ্ছে। আর এই রক্তের সংকট যখন তৈরি হচ্ছে, তখন জিবি হাসপাতালে রক্তের দালাল গ্রেপ্তার হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সংকট তৈরি করছে, রক্তের সংকট, রক্তদান শিবির করা যাবে না, ডিএফআই এসএফআই রক্তদান শিবির করতে পারবে না, করলে হামলা হবে। এই সংকট তৈরি করা হচ্ছে কার স্বার্থে? কার স্বার্থে রক্তের সংকট বিজেপি তৈরি করেছেন? রাজ্যের একজন চিকিৎসক, এখন মুখ্যমন্ত্রী। আমরা আশা করেছিলাম
তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর হয়তো গোটা রাজ্যে সন্ত্রাস মুক্ত হওয়ার পর ভয়মুক্ত পরিবেশে আমরা রক্তদান শিবির করতে পারবো, কিন্তু না, রাজ্যের চিকিৎসক যখন মুখ্যমন্ত্রী তখন জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকের সামনে থেকে রক্তের দালাল গ্রেপ্তার হয়। এই রক্তের সংকট যখন তৈরি হয় তখন দালাল চক্র মাথা তুলে, ফলে যে অবস্থা, এই দালাল চক্র তৈরি করার জন্যই হয়তোবা এই রক্তের সংকট গোটা রাজ্যে আমাদের রাজ্যের শাসক দল তৈরি করেছেন। আমরা যারা ডিএফআই করে আমরা দায়বদ্ধতা নিয়ে এই লড়াইটা করছি, তার জন্য প্রজন্ম বাঁচাও স্লোগান নিয়ে আমাদের রাস্তায় নামতে হচ্ছে। খেলার মাঠ থেকে শিশুদের আর্ট কম্পিটিশনে আমাদের মানুষের কাছে দেশের পবিত্র সংবিধান ধর্ম নিরপেক্ষতার অধিকার আমাদেরকে দিয়েছে। ধর্ম নিরপেক্ষতার মানেই হচ্ছে রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম নাই, সমস্ত ধর্মাবলম্বী মানুষ স্বাধীন মতো যেন তার ধর্মাচরণ করতে পারেন, এই ধরনের একটা পরিবেশ তৈরি করতে হবে। আজকে আমাদের দেশের পবিত্র সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতার যে শব্দ, এই শব্দটাকে তুলে দেওয়ার জন্য তারা প্রতিদিন নতুন করে ব্লুপ্রিন্ট তৈরি করছেন। একটা ভয়ঙ্কর অবস্থা আজকে গোটা ভারতবর্ষ জুড়ে তৈরি করা হচ্ছে। রুটি রুজির সংকট ভুলিয়ে দিয়ে ওই ধর্মকে রাজনীতির কেন্দ্রতে টেনে আনা হচ্ছে। আমরা বামপন্থীরা ডিওয়াইএফআই ধর্মের সাথে আমাদের কোনো বিরোধিতা নেই। অনেকে নানান জায়গায় মিটিং করে বলেন, ওই দেখো বামপন্থীরা, ওই দেখো সিপিআইএম এর নেতারা, তারা ধর্ম মানে না। না, ধর্মের সাথে আমাদের কোনো সমস্যা নেই, কোনো সংঘাত নেই, কিন্তু আমরা বিরোধিতা করি যারা ধর্মকে রাজনীতিতে টেনে আনতে চায়, তাদের যে এই ঘৃণ্য প্রচেষ্টা, এর বিরোধিতাই আমরা করি। ডিওয়াইএফআই এর সম্মেলন উপলক্ষে আজকে যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, এই সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে আমরা ঘোষণা করতে চাই, আগামী দিনে এই যুব বন্ধুদের দায়িত্ব গ্রহণ করতে হবে, সংগঠনকে দায়িত্ব গ্রহণ করতে হবে। এই ত্রিপুরা রাজ্যকে বাঁচানোর জন্য আগামী দিনে কর্মসংস্থানের লড়াইকে আমরা আরো বেশি যেন শক্তিশালী করতে পারি। মানুষের রুটি রুজির যে সংকট, এই সংকট থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য যেভাবে রাজনীতির নেগেটিভ পরিবর্তন করার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরা মানুষের রুটি রুজির লড়াইকে যেন সামনে আনতে পারি। তার জন্যই এই সম্মেলন উপলক্ষে যে প্রকাশ্য সভা, এই সভা থেকে আমরা আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, নিশ্চিতভাবেই আগামীকাল সম্মেলনের প্রতিনিধি অধিবেশনে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই ত্রিপুরাকে বাঁচানোর দায়িত্ব ডিওয়াইএফআই সংগঠনকে গ্রহণ করতে হবে। রাজ্যকে যে সামাজিক অবক্ষয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তার হাত থেকে রাজ্যকে রক্ষা করার দায়িত্ব আমরা সকলে মিলে গ্রহণ করতে হবে। এই দায়িত্ব শুধুমাত্র বামপন্থী যুব সংগঠনের না, এই দায়িত্ব এই এলাকার, এই ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ মানুষ, তাদের অভিভাবক অভিভাবিকা মণ্ডলী সকলে মিলে আমরা সেই দায়িত্ব গ্রহণ করতে চাই এবং রাজ্যটাকে আমরা রক্ষা। তারপরেও বামফ্রন্ট সরকারের পরিবর্তন হয়। কেন পরিবর্তন হয়েছিল? মানুষ মনে করেছেন যে এই বামফ্রন্ট সরকারের পরিবর্তন যদি হয়, দিল্লিতেও বিজেপির সরকার, রাজ্যেও বিজেপির সরকার, ডবল ইঞ্জিনের সরকার তৈরি হলে আমরা দুধে ভাতে থাকতে পারবো রাজ্যের মানুষ। সেখানেই মনে পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা, নদীর এপার ছাড়িয়া কহে নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। আমাদের রাজ্যে 8 বছর ধরে ডবল ইঞ্জিনের সরকার চলছে। কি অভিজ্ঞতা! আমরা যারা ডিওয়াইএফআই করি, প্রতিদিন আমাদের রাস্তায় নেমে লড়াই করতে হচ্ছে যুবদের কর্মসংস্থানের দাবিতে। আজকে এই কর্মসংস্থানের সমস্যা শুধুমাত্র আমাদের রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ না, গোটা দেশের মধ্যে বেকার ছেলে মেয়েদের কাজ নিয়ে এই বিজেপির সরকার কি দিল্লির সরকার কি রাজ্যের সরকার, তারা প্রতারণা করছেন। আমরা জানি কাজ পাওয়া আমাদের জন্মগত অধিকার। আমাদের দেশের সংবিধান আমাদেরকে সেই অধিকার দিয়েছে যে আমাদের দেশের ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য। কিন্তু দিল্লি
বিজেপির সরকার, রাজ্যের সরকার মিলে আমাদের দেশের যুবকদের সাথে, আমাদের রাজ্যের যুবকদের সাথে প্রতারণা করছেন। এবং আমরা লক্ষ্য করছি এই সময়ে আমাদের রাজ্যের সরকারের বিভিন্ন দপ্তরগুলোতে হাজার হাজার শূন্যপদ খালি পড়ে আছে। সরকারের যদি সদিচ্ছা থাকতো এই শূন্যপদগুলোতে লোক নিয়োগ করার, এই শূন্যপদগুলো পূরণ করা সরকারের পক্ষে সম্ভব ছিল, কিন্তু সরকার এই শূন্যপদে লোক নিয়োগ করার জন্য শুধুমাত্র ঘোষণার বাইরে আর কাজ অগ্রসর হচ্ছে না। আমরা দেখছি যে মন্ত্রিসভার বৈঠকের পর মহাকরণের ওই শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে মন্ত্রিসভার একজন সদস্য উনি প্রতি সপ্তাহে ঘোষণা করছেন অমুক দপ্তরে তুমুক দপ্তরে লোক নিয়োগ করা হবে। এক মাস আগে যে দপ্তরে লোক নিয়োগ করার জন্য ঘোষণা দেওয়া হয়, এক মাস পর, 1.5 মাস পর, 2 মাস পর, 5 মাস 6 মাস অতিক্রম হয়ে যাওয়ার পর আবার সেই দপ্তরে লোক নিয়োগ করবার জন্যই সরকার ঘোষণা দিয়ে থাকেন। আবার একটা সময় অন্তর অন্তর আমরা দেখছি সেই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করে দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে বহু শিক্ষিত বেকার ছেলে মেয়ে তারা চাকরির বয়স পেরিয়ে গেছেন, শুধুমাত্র সরকারের দীর্ঘসূত্রিতার কারণে চাকরির সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছেন। অথচ আমরা এই সময়ের মধ্যে রাজ্যের হাসপাতাল থেকে শুরু করে, সরকারি স্কুল থেকে শুরু করে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে লক্ষ্য করছি শিক্ষকের সংকট, চিকিৎসকের সংকট, নার্সের সংকট, সরকারি কর্মচারীর সংকট, সব মিলিয়ে আমাদের রাজ্য আজকে একটা গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা ডিওয়াইএফআই অত্যন্ত প্রতিকূল একটা রাজনৈতিক পরিস্থিতিতেও আমরা যুবকদের সংগঠিত করে লড়াই করছি বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করবার জন্য। নিশ্চয়ই আপনাদের মনে থাকবে 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে এই বিজেপি দল ভীষণ ডকুমেন্ট প্রকাশ করে রাজ্যের যুবকদের প্রলুব্ধ করবার জন্য তারা ঘোষণা করেছিল যে আপনারা বিজেপির সরকার তৈরি করুন, তাহলে আমরা ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা করব, মিস কলে সরকারি চাকরির ব্যবস্থা করব, প্রথম বছরেই 50,000 বেকার ছেলে মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করব। তার পরবর্তী সময়ে আমরা দেখলাম তৎকালীন সময়ের মুখ্যমন্ত্রী বলছেন না না, সরকারি চাকরি দেওয়া আমাদের কাজ না, গু পালন করে, হাঁস পালন করে, গরু পালন করে, এটা করেই তাদের জীবন জীবিকা নির্বাহ করতে হবে, সরকারি চাকরির ব্যবস্থা করা সম্ভব হবে না। এতদিন আমরা শুনতাম আনএমপ্লয়মেন্টের কথা, অর্থাৎ বেকারত্বের কথা। এখন বিজেপির রাজত্বে আমরা নতুন করে শুনছি আন্ডার এমপ্লয়মেন্টের কথা, অর্থাৎ আংশিক বেকারত্বের কথা। আপনি এমএ পাস করে বসে আছেন, বিএ পাস করে বসে আছেন, কিংবা উচ্চ শিক্ষার ডিগ্রি নিয়ে বসে আছেন, কিন্তু যোগ্যতা অনুযায়ী আপনার কাজ হচ্ছে না। এই আগরতলা শহরের মধ্যে কত আমরা এমন টমটম চালক, অটো চালক ভাই বোনদের চিনি যারা যোগ্যতা থাকা সত্ত্বেও যোগ্যতা অনুযায়ী তাদের সরকারি চাকরি হচ্ছে না, ফলে কখনো ওই টমটম অটো চালিয়ে তাদের সংসার পরিচালনা করতে হচ্ছে, কিংবা সুইগি জোম্যাটোতে ডেলিভারি বয়ের কাজ করে তাদের সংসার পরিচালনা করতে হচ্ছে না। যারা ওই সুইগি জোম্যাটোতে ডেলিভারি বয়ের কাজ করেন কিংবা অটো টমটম চালিয়ে সংসার পরিচালনা করেন, আমরা তাদের পেশাকে খাটো করছি না। আমরা মনে করি সম্মানের সাথে রোজগার করে 2 পয়সা ইনকাম করে ছেলে মেয়েদের মুখে ভাতের ব্যবস্থা করা, ঘরে বৃদ্ধ মা বাবার মুখে ভাতের ব্যবস্থা করা, এটা অনেক বেশি সম্মানের। অন্তত বিজেপির নেতারা যেভাবে তুলাবাজি করে টাকা ইনকাম করেন তার থেকে অনেক বেশি সম্মান হচ্ছে ওই সুইগি জোম্যাটোতে যারা ডেলিভারি বয়ের কাজ করেন, তাদের পেশা অনেক বেশি সম্মানের। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে কেন আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েদের সাথে প্রতারণা করা হচ্ছে? কেন আমাদের রাজ্যের ছেলে মেয়েদের যোগ্যতা থাকা সত্ত্বেও
তাদের চাকরির ব্যবস্থা হচ্ছে না, চাকরির সন্ধানে, কাজের সন্ধানে বহির্রাজ্যে ছুটে যেতে হচ্ছে। এই প্রশ্নগুলো আমরা রাজ্য সরকারের কাছে করতে চাই। এই এলাকার যারা অভিভাবকরা আছেন, এই এলাকার যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, আপনাদের বিবেকের কাছে এই প্রশ্নগুলো আমরা রেখে যেতে চাই যে কোন অন্ধকারের দিকে আমাদের রাজ্যকে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে আমরা যেটা দেখছি যে আরএসএস বিজেপির রাজত্বে রাজনীতির যে নেগেটিভ, এই নেগেটিভকে পরিবর্তন করে দেওয়া হচ্ছে। রুটি রুজির কথা, কর্মসংস্থানের কথা, শিক্ষার কথা, জিনিসপত্রের মূল্য বৃদ্ধির কথা, এই কথাগুলো রাজনৈতিক অভিধান থেকে আজকে তুলে দেওয়া হচ্ছে। আজকে আরএসএস বিজেপির কাছে রাজনীতি মানেই হচ্ছে ধর্মকে নিয়ে রাজনীতি করো। আজকে আরএসএস বিজেপির কাছে রাজনীতির মানেই হচ্ছে মন্দির মসজিদের রাজনীতি করো। আর মানুষের যে মূল সমস্যা, এই মূল সমস্যা থেকে আমাদের সংগঠনের সদর বিভাগীয় কমিটির সম্পাদকের মুখ থেকে এই সমাবেশের উদ্দেশ্য নিয়ে আপনারা আলোচনা শুনেছেন। আপনারা জানেন যে আগামীকাল সকাল থেকে ডিওয়াইএফআই এর 19তম বিভাগীয় সম্মেলনের প্রতিনিধি অধিবেশনের কাজ শুরু হবে। এই প্রতিনিধি অধিবেশনে আমরা কিভাবে চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যুব আন্দোলনকে আরো বিকশিত করা যায়, যুব আন্দোলনকে আরো তীব্র এবং তীক্ষ্ণ করা যায়, কিভাবে এই সদর এলাকার মধ্যে বাম গণতান্ত্রিক আন্দোলনকে আরো বেশি শক্তিশালী করা যায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, চর্চা হবে, সংগঠনকে মজবুত করবার জন্য কর্মসূচি গ্রহণ করা হবে। আর আজকে আমরা এখানে এই জমায়েতে মিলিত হয়েছি সংগঠনের বিভাগীয় সম্মেলন উপলক্ষে। তার যে রাজনৈতিক বার্তা, এই রাজনৈতিক বার্তা মানুষের কাছে তুলে ধরবার জন্য। আমি খুব লম্বা আলোচনায় যাব না, এখানে অমলদা আছেন, আলোচনা করবেন। আপনারা জানেন যে গত 8 বছর ধরে ত্রিপুরার মানুষ আমরা একটা স্বৈর শাসনের মধ্য দিয়ে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমরা অতিক্রম করছি। আমরা জানি যে মানুষ অভিজ্ঞতার মধ্য দিয়েই কে শত্রু কে মিত্র এটা চিনে নিতে পারেন। মানুষ অভিজ্ঞতার মধ্য দিয়েই অন্ধকার আর আলোর মধ্যে কি পার্থক্য এটা বুঝে নিতে সক্ষম হন। আমি বিশ্বাস করি গত 8 বছর ধরে আমাদের ত্রিপুরা রাজ্যের মাটিতে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপির শাসনে যে সামাজিক অবক্ষয়ের দিকে আমাদের রাজ্যকে ঠেলে দেওয়া হচ্ছে, এই সম্পর্কে ইতিমধ্যেই রাজ্যের মানুষ অবগত হয়েছেন এবং রাজ্যের মানুষ এই স্বৈর শাসন থেকে মুক্ত হওয়ার জন্য প্রতিদিন ঐক্যবদ্ধ হচ্ছেন, শপথ গ্রহণ করছেন। আর এই লড়াইকে আরো বেশি শক্তিশালী করবার দায়িত্ব আমরা যারা ডিওয়াইএফআই করি, পাড়ায় পাড়ায় প্রতিটা ইউনিটে ইউনিটে সেই দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে। সংসদীয় গণতন্ত্রে সরকারের পরিবর্তন এটা নতুন কোনো ঘটনা না। 2018 সালের বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে মানুষ 25 বছরের বামফ্রন্ট সরকারের পরিবর্তন করেছিল। মানুষ মনে করেছিলেন টানা 25 বছর ধরে আমরা ত্রিপুরার মাটিতে বামফ্রন্টের সরকার দেখছি। যদি এবার বামফ্রন্ট সরকারের পরিবর্তন হয়, যদি ডবল ইঞ্জিনের সরকার তৈরি হয়, তাহলে আমরা সমস্ত সুযোগ সুবিধা ডাবল করে পাবো। মানুষকে বোঝানো হলো অনেক তো আপনারা 25 বছর ওই বামফ্রন্টের নেতাদের মুখ থেকে, ডিওয়াইএফআই এর নেতাদের মুখ থেকে শাক ভাতের গল্প আপনারা শুনেছেন। এবার সরকার পরিবর্তন করুন, আমরা আপনাদের বিরিয়ানি মাংসর গল্প শোনাবো। 18 সালের বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে বামফ্রন্ট সরকারের পরিবর্তন হলো, কিন্তু আমরা গর্ব করে বলতে পারি ডিওয়াইএফআই আমরা যারা করি যে 18 সালের নির্বাচনে বামফ্রন্ট সরকারের যখন পরিবর্তন হয়, সেই সময় রাজ্যের মানুষ এই অভিযোগ করতে পারেনি যে বামফ্রন্টের নেতা মন্ত্রীরা দুর্নীতিগ্রস্ত,
বামফ্রন্টের আমলে বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি, বামফ্রন্টের আমলে শিক্ষার সুযোগ কেড়ে নেওয়া হয়েছে, বামফ্রন্টের আমলে রাস্তাঘাট আগরতলা শহরের উন্নয়ন হয়নি, বামফ্রন্টের আমলে উপজাতি এলাকার উন্নয়ন স্তব্ধ হয়ে গেছিল। এই অভিযোগ সেই সময় বামফ্রন্টের বিরুদ্ধে আমাদের যারা রাজনৈতিক বিরোধী ছিল তারাও এই অভিযোগ